নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন। এখন তো দেওয়ালি, আর দেওয়ালি মানেই হচ্ছে চারিদিকে আলোর রোশনাই, সেটা কলকাতা হোক কিংবা কলকাতার বাইরে। আর সেই জায়গায় আমরা কি করে আলো না কিনে থাকি বলুন তো। সেই কারণে আমরাও চলে এসেছিলাম এজরা স্ট্রিট। এজরা স্ট্রিটটা হচ্ছে না এই আলোর জায়গা, মানে ওই খনি বলতে পারেন। মানে যত রকমের আলো বা সব কিছু এই এজরা স্ট্রিটেই পাওয়া যায়, আর এখান থেকেই সব জায়গায় যায়। সেই জন্য আমরা একদম খনিতেই চলে এলাম। আর আলো টালো কেনার জন্য সকালবেলা তো বেরিয়েছিলাম। আর তারপরে আমরা জানেন তো একটা আলমারি অর্ডার করেছিলাম, আর তার সাথে এরকম একখানা ওয়ার্ড্রোব। তো সেটাও ওরা দিয়ে গেল ডেলিভারি আজকে, কেননা এত জামা কাপড়, সেই কারণে একটা আলমারি নিতেই হতো। আর এই যে সেই আলমারিটা কেমন হয়েছে জানাবেন। আর তার সাথে তো হাজার গন্ডা কাজ। সকালবেলা আলো কিনতে বেরিয়ে গেছিলাম, এবার খেতে তো হবেই। একদিকে আলমারি, একদিকে জামা কাপড়, কি রান্না করব আমি বললাম রাজাকে একটুখানি নয় মাটন কিনে নিই, চলো শুধু মাটন আর ফ্রাইড রাইস করে দেবো। কেননা খাওয়া দাওয়াও তো করতে হবে, তাই না? খালি কাজ করলে হবে? অফিসের কাজ, ঘরের কাজ, আর তার সাথে ওই একটু টুকটাক রান্না। আর আমি একটু সহজ পদ্ধতিতেই রান্না করি, আমার রান্নাতে একদম ঝাল হয় না। মাংসগুলোকে সবাই একটুখানি যেরকম করে মেখে নেয় আমিও মেখে নিই। আর তবে এই যে লঙ্কাটা দেখাচ্ছিলাম, এই লঙ্কাটা জানেন আমি কিনে এনেছি ধর্মতলা থেকে, মানে নিউ মার্কেট। আর তারপরে লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম। এটা না ওই শুকনো লঙ্কা, আর নিউ মার্কেট এটা সব ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায়। একটুও ঝাল হয় না, কিন্তু রঙটা দারুণ আসে। আপনারাও চাইলে নিউ মার্কেটে গিয়ে বলতে পারেন, যেখানে মশলা পাওয়া যায়, যে কাশ্মীরি লঙ্কা গোটা দিন, আর লঙ্কাগুলোকে নিয়ে একটুখানি রোদ্দুরে রেখে দেবেন। আর তারপরে শুকনো খোলায় বা মিক্সিতে একবার বেটে নেবেন, জল দেবেন না, দেখবেন। আর অনেক দিনও থাকে তো, আর দারুণ রং আসে, ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োর মতোই। ওটা একদম মিহি হয়, এটা একদম মিহি হয় না, তো সেই কারণে কালারটা যেন আরও ভালো আসে। আর এইদিকে আলমারি গোছানো, তার মধ্যে হচ্ছে দেওয়ালি মানে দীপাবলি, ঘর সাজানো আলো দিয়ে, মানে সে এক হুলুস তুলুস কাণ্ড আমার ঘরে শুরু হয়েছিল। এই যে মাংসটাকে আমি একটুখানি দই দিয়ে আর একটু ওই সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর তারপরে আমি কড়াইতে তেল গরম করে প্রথমে আলুটাকে দিয়ে দিলাম। দেখলেনই তো, আপনারাও এরমভাবেই করেন। আর একটু ওই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কেননা আমি না পেঁয়াজ এখন আর বাটি না, আদা রসুনটাকে বাটি, পেঁয়াজটাকে বাটি না। পেঁয়াজটা ভেজে করলে না মাংসের টেস্টটা যেমন ভালো আসে, দেখতেও খুব সুন্দর লাগে। আর আমি তেলে অল্প একটু চিনি দিই, তাতে না রঙটা খুব ভালো আসে। আপনারাও দেবেন, দেখবেন খুব ভালো রঙ আসে। আর এই যে একটা গোটা রসুন দিলাম, এটা আমি শিখেছি ওই উত্তরবঙ্গের একটা ব্লগ দেখে। ওরা খুব গোটা রসুন দেয় মাংসে, তবে আমিও দিয়ে বুঝলাম সত্যি দারুণ টেস্ট আসে। যাই হোক, এদিকে মাংস কষতে কষতে ততক্ষণে চালটাকেও ধুয়ে নিলাম। আর এখানে অ্যানি আছে, অ্যানির জলটাকেও আমাকে চিকেনের রেডি করতে হলো। আর এখানে ওই বললাম ফ্রাইড রাইস করবো, তাই বিভিন্ন রকমের বেল পেপার আর একটু পেঁয়াজ শাক, বিনস, গাজর কুচিয়ে নিয়েছিলাম। ফ্রাইড রাইসে না পেঁয়াজ শাক দিলে তার টেস্টই আলাদা হয়। আর এই যে মোটামুটি একটা জায়গাতে সেটেলড হলেও ঘর দুয়ারের অবস্থা দেখুন। এই ঘর গোছাতে কি কষ্ট, কি বলবো। মানে আর একার সংসার তো পুরোটাই নিজেকে করতে হয়, খুব খাটনি হয়, কিন্তু কিছু করার নেই। আর ওদিকে আমার মাংস কষা অলমোস্ট ডান,
চালটাও অনেকক্ষণ ভেজানো হয়ে গেছিলো। ব্যাস মাংসটাকে এবার ভালো করে কষে তেল ছাড়তেই প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর অন্যদিকে ভাতটাকে বসিয়ে দিলাম। তবে যেহেতু আমার 3 বার্নার, সেই কারণে অসুবিধা হয় না, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, এই একটা আমাদের সুবিধে। আর এইদিকে ফ্রাইড রাইসটা করবো বলেছিলাম, সেই জন্য কড়াটাকে আবার ভালো করে একটুখানি মেজে নিয়ে এবার ওর মধ্যে ওই সাদা তেল দিয়ে দিলাম। আর ওই সাদা তেলটা গরম হওয়ার পরে যা যা লাগে, কিশমিশ ছিল তবে দিতে ভুলে গেছি, সেই জন্য কাজু বাদামই দিয়েছিলাম। কেননা তখন মাথায় জানেন তো ঘুরছিল যে কি করে আমাকে আলমারিটা গোছানো শেষ করতে হবে, কেননা কালী পুজো, ঘরে আলো টালো লাগানো, সব কিছু নিয়ে একটা টেনশান কাজ করছিল। এই টেনশানের জন্য কিশমিশ দিতে ভুলে গেছি। যাকে আর কিশমিশ ছাড়াই নয় করে দিলাম, তাতে খারাপ খুব একটা লাগে না, ভালোই লাগে। আর এই যে শুকনো খোলায়, মানে ওই তেলে, শুকনো খোলা না, তেলে একটুখানি সবজিগুলোকে ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এবার ভালো করে ভেজে নিয়ে আর ভাতটা হয়ে যেতে ঝরিয়ে নিয়েছিলাম। আর ভাতের মধ্যে আমি পেঁয়াজ শাকটা না ভেজে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি না ফ্রাইড রাইসটা করার সময় ভাতটাকে আমি আর আলাদা করে মানে গ্যাসের ওপর ওইভাবে বসাই না, প্রথমে ভাতটাকে করে নিই, তারপরে ভাজাটাকে দিয়ে ওর ভেতরে একটু ঘি দিয়ে দিই, ভাতের ভেতরে ভালো করে নেড়ে নিয়ে নুন মিষ্টি নিয়ে তারপরে ওই ভাজাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নিচে একটা কড়াইতে জল দিয়ে তারপরে বসিয়ে দিই। আর এদিকে প্রিন্স তো মানে ওই রাজা, ঘরে লাইট লাগাচ্ছে, সে লাইট লাগাতে গিয়ে তো সে কারেন্ট খেয়ে একাকার অবস্থা। আমি ওইদিকে রান্না করছি। এইটা হচ্ছে ফাইনাল আমার মাটন। দেখুন কি দারুণ কালারটা এসেছে না, আর খেতেও অপূর্ব হয়েছিল, দুর্ধর্ষ খেতে হয়েছিল। কিন্তু খালি কাজ করলে হবে, খেতেও হবে, তাই না? যদিও খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই 4টে সাড়ে 4টে বেজে গেছিলো, তাও ওই আর কি যতটা পারা যায় খেয়ে নিলাম, কেননা না খেলে তো শরীর দেবে না, তাই না? কেননা খাওয়ার পরে আরও অনেক কাজ। আর সব থেকে বড় কথা কি জানেন, এই যে ব্যাগটা দেখছেন, এটা আমাকে জন্মদিনে আগের বছর মানে 2024-এ একটা বোন দিয়েছিল, সেটা খুঁজে পেলাম সেদিনকে আলমারি গোছাতে গিয়ে। এই দেখুন কি সুন্দর দেখতে ব্যাগটা, প্রায় 1 বছর 3-4 মাস পরে। আর এই ব্যাগটা তো ক্যাপ্রিসির আমি অর্ডার করেছিলাম। আর এদিকে ঘড়িতে তখন বাজে রাত্রির 9:45, এদিকে চলছে আমাদের ঘর গোছানো। একবার ভাবুন, সেই সকাল থেকে শুরু হয়েছে, মানে শরীর আর দিচ্ছিল না। আর এদিকে রাজা একটু লাইটটাও লাগিয়েছিল, সেটাকেও জ্বালিয়েছিলাম। আর একটা আলমারি গোছাতে গেলে দেখবেন সব আলমারিতে হাত দিতে হয়, মহা মুশকিল। ওইদিকে রাজার আলমারিটাকেও আমাকে গোছাতে হলো, তারপরে নিজেদের আলমারিটাকেও গোছালাম কোনো রকমে, মোটামুটি জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে রেখেছি। সব শেষে এবার ও ঠাকুর ঘরে গেল, তখন অনেক রাত হয়ে গেছিলো। এবার লাইটগুলোও কিনে নিয়ে এসেছি, না টেস্ট করে দেখলে কেমন লাগে, তাই না? আর দেওয়ালিতেই যদি ঘরে আলো না জ্বালাই তাহলে আর কবে জ্বালাবো বলুন তো। আর কিনেছিলাম হচ্ছে এই প্রদীপটা, এই সব আমরা এজরা স্ট্রিট থেকে কিনে এনেছিলাম, জানেন? আপনারাও যদি কখনো আলো কেনার কথা ভাবেন, একটু কষ্ট করে এজরা স্ট্রিটে চলে যাবেন, হাফেরও হাফ দামে পাবেন। আর পুজো হলে বাড়িতে বেশ সুন্দর লাগে এইসব লাইটগুলো লাগালে। দেখুন আমার ঘরের রূপটাই পাল্টে গেছে, এত সুন্দর লাগছিল। আর ফাইনালি ঘরটা আমার এরকম করে তৈরি হলো। আর একটু গোছানোর দরকার, তবে যা অবস্থা ছিল তার থেকে অনেকটা বেটার। কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি অত ভালো গোছাতে পারি না, তবে চেষ্টা করি যতটুকুনি গোছানো যায় আর কি। মানে পুরো শরীর কাহিল হয়ে গেছিল, বিশ্বাস করুন। কিন্তু যখনই আলমারিটা খুললাম বা দেখলাম যে না চলো জামা কাপড়গুলো গোছানো আছে, তখন মনটা একটু শান্তি হলো যে কাজ করাটা আমার সার্থক হয়েছে। না, আমাদের নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে, তাই না? আর কতই বা লোকের ওপরে ভরসা করে থাকবো।
আর সব থেকে ভালো লাগছিল আমার ঠাকুর ঘরটা যখন আলোতে চিকিমিকি করছিল, তখন মনটা একদম আনন্দে ভরে গেছিল। যদিও শুতে শুতে অনেক রাত্রি হয়ে গেছিলো, সেদিন 2:30-3টে হয়ে গেছিলো, তো সেটা কোনো ব্যাপার নয়। নিজের ঘরটা যখন আলোকিত হয়ে যায় তখন কি সুন্দর লাগে। দেখুন, এই দেখুন প্রদীপটা সেদিনকে আমি বাইরে নিয়ে এসে জ্বালিয়েছিলাম। আর তারপরে যখন ঘরের সব নিভিয়ে দিয়েছিলাম, দিয়ে পর্দাটা সরিয়ে দিয়েছিলাম, তখন কি সুন্দর লাগছে দেখুন বারান্দাটা, ঘরগুলো। মনটা না তখন এত ভালো হয়ে গেছিল কি বলবো। এত যে সকাল থেকে যে খাটনিটা যেন এই আলোগুলো দেখে পুরো কমে গেছিল। আর এইটা হচ্ছে আমাদের ঘর, এটা আমি নিচ থেকে তুলেছিলাম। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? ব্যাস, তাহলে আর কি, পরের দিন দীপাবলি, বাড়িতে অনেক পুজো। চলুন তাহলে যাই। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, খুব শিগগির নিয়ে আসি দীপাবলির ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।